ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে আগামী 2 সপ্তাহ সীমান্ত বন্ধ, তবে চলবে পণ্য পরিবহন। এই মুহূর্তে বাংলাদেশে ওরা আসলে নতুন ভ্যারিয়েন্ট যদি বিস্তার করে তাহলে এটা সামাল দেওয়া খুব কঠিন হবে। প্রথম ডোজের টিকাদান স্থগিত, মের শুরুতে আসতে পারে সিরামের 20 লাখ। 7 দিনেই বঙ্গভ্যাক্স ট্রায়ালের বিষয়ে সিদ্ধান্ত। সরকার যদি মনে করেন যে জরুরি অবস্থার ভিত্তিতে এটি উন্মুক্ত করে দেওয়া যায় সবার জন্য, সেটিরও কিন্তু সুযোগ আছে। অ্যাস্ট্রাজেনিকার টিকাটাই আমরা আশা করছি যে 20 লাখ ডোজ আমাদেরকে বেক্সিমকো এই টিকাটা এর মধ্যে এনে দেবে। অক্সিজেন রপ্তানি বন্ধের শঙ্কায় দেশে 3 প্রতিষ্ঠানকে তৈরির অনুমোদন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাত 9টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, শপিং মল। প্রথম দিনেই ক্রেতাদের চাপ, নেই স্বাস্থ্যবিধি, মুভমেন্ট পাসের তোয়াক্কা। রাজধানী সড়কে বেড়েছে যানজট। করোনার থাবায় বিপর্যস্ত ভারতে হাসপাতালে অক্সিজেন শয্যার জন্য আহাজারি। দিল্লিতে লকডাউন বাড়ল 1 সপ্তাহ, একদিনে রেকর্ড 3.5 লাখ শনাক্ত। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত হেফাজত নেতা মামুনুল, মিলেছে বাবরি মসজিদের নামে বিদেশ থেকে টাকা আনার প্রমাণ। ছাড় পাবে না কেউ, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। রোজায় রং আর মেয়াদোত্তীর্ণ উপাদানে তৈরি হচ্ছে অরেঞ্জ পাউডার পানীয়। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা, রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এবং চট্টগ্রামে কখনো ম্যাজিস্ট্রেট, কখনো রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তা পরিচয়ে নারীদের ভুলিয়ে ধর্ষণ। বিশ্ববিদ্যালয় ছাত্রীর অভিযোগের পর 2 জনকে গ্রেফতার। ভারতে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে আগামী 2 সপ্তাহের জন্য প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। তবে চালু থাকবে পণ্য পরিবহন। আর যারা ভারতে আটকে পড়েছেন তারা হাই কমিশনের মাধ্যমে দেশে ফিরতে পারবেন। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রোববারও দেশটিতে 3 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ইন্ডিয়ান ভেরিয়েন্টে উদ্বেগ বাড়িয়েছে বহুগুণ। বাংলাদেশের 3 দিকে ভারত ঘিরে থাকায় পণ্য পরিবহন ও চিকিৎসা সহ নানা প্রয়োজনে দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক থাকায় ইন্ডিয়ান ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোববারও বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা 2 শতাধিক যাত্রীর মধ্যে 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরিস্থিতির যখন এই অবস্থা, তখন কি করা যায় তা নিয়ে বৈঠকে বসে আন্তঃমন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় 14 দিনের জন্য বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ করার। নিষেধাজ্ঞার এই 2 সপ্তাহে ভারত থেকে যেসব বাংলাদেশিরা ফিরবেন তাদের ভিসার মেয়াদ 15 দিনের কম থাকতে হবে। এছাড়া দেশে প্রবেশ করতে কোভিড নেগেটিভ সার্টিফিকেট সহ যাত্রীদের থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। নিষেধাজ্ঞার 14 দিনে ভারত থেকে আসা কার্গোগুলোকে বন্দরে বিশুদ্ধীকরণ করে চালক ও সহযোগীদেরও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। ইন্ডিয়ার সঙ্গে যে সমস্ত স্থলবন্দর সবগুলোতে আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। আমরাও এটাই রিকমেন্ড করছিলাম, এটা ক্যাবিনেটের থেকে এটা জানিয়ে দিয়েছে। তবে চালু থাকবে জরুরি পণ্য পরিবহন। ভারতে যারা আটকা পড়েছেন তারাও ফিরতে পারবেন। সেক্ষেত্রে সহায়তা নিতে হবে হাই কমিশনের। অ্যাটলিস্ট 2 সপ্তাহ আমরা দেখবো কি অবস্থা। প্যাসেঞ্জারের জন্য সব বন্ধ থাকবে, শুধু কার্গোর জন্য ওপেন থাকবে। অতিমারির কারণে ভারতে এটার নিউ ভেরিয়েন্ট আসছে এবং ব্যাপক আকারে শুরু হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে ওরা আসলে নতুন ভেরিয়েন্ট যদি বিস্তার করে তাহলে এটা সামাল দেওয়া খুব কঠিন হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের 5টি রাজ্যের সীমান্ত। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে বন্ধ করোনার প্রথম ডোজের টিকাদান। তবে মে মাসের শুরুতে সিরাম থেকে আসতে পারে 20 লাখ ডোজ ভ্যাকসিন। এছাড়াও ফাইজারের 1 লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স। এদিকে দেশে করোনা একদিনে আবারও 101 জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন 2922 জন। একদিকে কমে আসছে মজুদ, অন্যদিকে ভারতের সেরাম থেকে কেনা টিকা হাতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রথম ডোজের টিকাদান বন্ধ রাখার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ নেননি ৩৬ লাখ মানুষ, অথচ হাতে মজুদ কেবল ২৩ লাখ ডোজ। ঘাটতি পোষাতে আগামী মাসের প্রথম সপ্তাহে সেরামের ২০ লাখ ডোজের বিষয়ে আশার কথা শোনালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এই সঙ্গে কোভ্যাক্সের মাধ্যমে মিলবে ফাইজারের ১ লাখ ডোজ। কোভ্যাক্স যে টিকাটা দেবে বলেছে সেটা তো বলেই দিয়েছে, ওরা ফাইজারের টিকা দিবে, ওরা তো আলাদা করে বলে নাই যে অন্য কোনো টিকা দিবে। আর আমরা আমাদের এই অ্যাস্ট্রাজেনিকা টিকাটাই আমরা আশা করছি যে আমাদের যে ঘাটতির যেটুকু সম্ভাবনা ২০ লাখ ডোজ আমাদেরকে বেক্সিমকোর তাদের উচ্চতন মহল আমাদেরকে জানিয়েছে যে তারা আমাদেরকে এই টিকাটা এর মধ্যে এনে দেবে। চীনা কোম্পানি সিনোফার্ম উপহারের যে ৫ লাখ ডোজ টিকা পাঠাবে, জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ অনুযায়ী তা প্রয়োগ করা হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ডিরেক্টর জেনারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে অনুমোদন দিয়েছে, আমরা টিকাটা গ্রহণ করব বলে তাদেরকে জানিয়েছি। তারা এখন যেদিন আমাদেরকে দেবে সেদিন আমরা সেটা গ্রহণ করব। এখন এই টিকা আমাদের দেশের লোকের উপরে প্রয়োগ করা হবে কি হবে না, এটা আমাদের জাতীয় কমিটি যারা আছেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন, তারা যেভাবে বলবেন সেভাবেই হবে। এছাড়া রাশিয়ার টিকার বিষয়ে কোনো চুক্তির তথ্য জানা নেই প্রতিষ্ঠানটির। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে আসছে গ্লোব বায়োটেকের টিকার সুসংবাদ। এতদিন ধীরে চললেও চলতি সপ্তাহেই দেশের তৈরি প্রথম ভ্যাকসিন বঙ্গোভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আর এমনটাই জানিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ। এদিকে গ্লোব বায়োটেক বলছে সবুজ সংকেত পেলে 10 দিনের মধ্যেই প্রয়োগের কার্যক্রম শুরু করতে পারবে তারা। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রায় ৭৮ লাখ ডোজ টিকা দিয়েছে বাংলাদেশ। এখনও হাতে আছে প্রায় ২৪ লাখ ডোজ। তবে এরই মধ্যে ভারত আমদানি বন্ধ করে দেয় ভ্যাকসিন প্রয়োগ শুরুর ২.৫ মাসের মধ্যেই সংকটের মুখে বাংলাদেশ। তাই আবারও সামনে এসেছে দেশে তৈরি গ্লোব বায়োটেকের বঙ্গোভ্যাক্স। ৩ মাস আগে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর বিএমআরসিতে কাগজ জমা দিয়েও মিলছে না কোনো সাড়া। তবে এই সংকটে গ্লোব নিয়ে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রধান জানিয়েছেন চলতি সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। শুধু আমাদেরকে বলা হয়েছিল যে টাইমিং ইউ গো স্লো, তাই সেই গো স্লো মানে তো আমরা বন্ধ করে থাকতে পারি না দেশের এই অবস্থার মধ্যে। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যেহেতু সরকারের আইনের ভিতরে আছে, সুতরাং তারা অনুমতি না দিলে আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমার ধারণা হচ্ছে যে ২-১ দিনের মধ্যেই আমরা এই সম্মতিটা পাবো। সেক্ষেত্রে ১০ দিনের মধ্যেই ট্রায়াল শুরুর প্রস্তুতি আছে গ্লোবের। আর বাকি ধাপে উত্তীর্ণ হলে মাসে ১ কোটি ডোজ উৎপাদনে সক্ষম তারা। 10 দিন হয়তো ওনার ব্যবস্থাপনার জন্য লাগবে। আমাদের ফেজ 1 এবং ফেজ 2 আমরা সিকোয়েন্সিয়ালি যাব। ফেজ 1-2 সাপেক্ষে সরকার যদি মনে করেন যে জরুরি অবস্থার ভিত্তিতে এটি উন্মুক্ত করে দেওয়া যায় সবার জন্য, সেটিরও কিন্তু সুযোগ আছে, সেটির উদাহরণও আছে। সেটি ভারতের ক্ষেত্রে দেখেছি আমরা, রাশিয়ার ক্ষেত্রে দেখেছি, চীনের ক্ষেত্রেও আমরা দেখেছি। দেশে তৈরি প্রথম ভ্যাকসিন গ্লোব বায়োটেকের একটি ডোজেই কাঙ্ক্ষিত অ্যান্টিবডি তৈরিতে সক্ষম বলেও জানিয়েছে গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভারতের রপ্তানি বন্ধের শঙ্কায় দেশে 3টি প্রতিষ্ঠানকে মেডিকেল অক্সিজেন তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চাহিদা আরও বাড়লে বিকল্প উপায়ে সামাল দেওয়া সম্ভব বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। দৈনিক 150 টন চাহিদার বিপরীতে 110 টন তৈরি হচ্ছে দেশেই। বাতাস থেকে অক্সিজেন টেনে নেবার শক্তি নিঃশেষ করছে কোভিড-19। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট শুরুতেই তীব্র শ্বাসকষ্টের জন্ম দেয় অক্সিজেনের চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। কয়েকটি কোভিড হাসপাতাল ঘুরে দেখা যায় কোভিডের দ্বিতীয় ঢেউ হাসপাতাল ভেদে অক্সিজেনের চাহিদা 20% পর্যন্ত বাড়িয়েছে। বর্তমানে যে রোগীগুলো ভর্তি হচ্ছে তাদের প্রায় প্রত্যেকেরই বেশি পরিমাণে অক্সিজেন লাগতেছে। তারা গত বছর যেরকম সাপ্লাই দিচ্ছে তার থেকে এই বছরের সাপ্লাইটা প্রায় 20% বেড়েছে। কোভিড রোগীর সংখ্যা বাড়ায় প্রতিদিন অক্সিজেনের চাহিদা 100 থেকে 150 টনে পৌঁছেছে। সরবরাহকারী প্রধান দুটি প্রতিষ্ঠান লিন্ডে এবং স্পেকট্রা মোট 110 টন যোগান দিচ্ছে। এছাড়াও আরও 40 টন অক্সিজেন আমদানি করা হয় ভারত থেকে। দেশের বর্তমান কোভিড পরিস্থিতিতে অক্সিজেনের সংকট তৈরি হলেও বিকল্প উপায়ে তার নিরসন সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। লিকুইড গ্যাসের উপরে আমাদের ডিপেন্ডেন্সি কমানো, যেহেতু আমাদের প্রোডাকশন অত হাই না, তাই আমরা যেই জায়গায় ছোট ছোট হাসপাতাল আছে সেগুলোতে ম্যানিফোল্ডের মাধ্যমে, যেহেতু আমাদের
গ্যাসেস অক্সিজেন প্রচুর মজুদ আছে, সেটাতে দ্রুত কনভার্ট করে ফেললে আমরা আপাতত এই রিস্কে কিন্তু পড়ার কোনো সম্ভাবনা নেই। ভারতের বর্তমান করোনা পরিস্থিতিতে অক্সিজেন রফতানি বন্ধ হতে পারে এমন শঙ্কা বিবেচনায় ইতোমধ্যেই স্থানীয় 3টি প্রতিষ্ঠানকে সাময়িকভাবে মেডিকেল অক্সিজেন তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের মহাপরিচালক প্রথমেই বলছেন যে না, আমাদের বাংলাদেশে যারা আছে তাদেরকে ডাকেন। এখানে নারায়ণগঞ্জে 2টা কোম্পানি আছে, আর একটা হলো যে আপনার আবুল খায়ের আছে, তো ওদের সঙ্গে অলরেডি কিছু প্রাইমারি কথা আছে, না আপনারা আপনার প্রোডাকশন করেন। অক্সিজেন উৎপাদনে বিঘ্ন ঘটা অথবা তীব্র কোভিড রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকলে অক্সিজেনের সংকট হতেও পারে। তাই সমস্যা সমাধানে বিকল্প সবকটি পথ প্রস্তুত রাখার জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রোজাদারদের কথা চিন্তা করে রাত 9টা পর্যন্ত দোকানপাট, শপিং মল খোলা রাখার কথা জানিয়েছে ডিএমপি। এদিকে প্রথম দিনে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়, যদিও ছিল না স্বাস্থ্যবিধি এবং মুভমেন্ট পাসের কোনো তোয়াক্কা। বেলা বাড়তে বাড়তেই কানায় কানায় পূর্ণ রাজধানীর নিউ মার্কেটের ভেতর বাহির। সকাল 10টায় মার্কেট আর শপিং মল খোলার কথা, কিন্তু তার আগে থেকেই ভিড় লেগে যায় দোকান মালিক কর্মচারীদের। দিনের শুরুতেই স্বাস্থ্যবিধি তোয়াক্কাহীন, অকেজো জীবাণুনাশক টানেল, দূরত্ব শূন্যের কোঠায়। সকালে ধুলাবালি ঝেড়ে পসরা সাজিয়ে বসতে বসতে দুপুর, সময় গড়াতেই চেহারা পাল্টে যেতে থাকে বাজারের। তবে গত বছর জীবাণুনাশক টানেল ছাড়াও কিছু স্বাস্থ্যবিধি মার্কেট কর্তৃপক্ষ নিলেও এবার অনেকটাই অনুপস্থিত। মাস্ক অথবা যেটা স্প্রে করে এরকম কিছু রাখা উচিত ছিল। পুরোটাই মার্কেট কর্তৃপক্ষের দায়িত্ব থাকতে হবে, মাস্ক, স্যানিটাইজার, ডিস্টেন্স। বেলা বাড়তেই কঠোর স্বাস্থ্যবিধি মানার সর্বোচ্চ শর্ত হুমড়ি খেয়ে পড়ে স্বাস্থ্যবিধি মানা আর মানানোয় ক্রেতা বিক্রেতাদের মুখোমুখি দোষারোপে। কাস্টমার মানবে ঠিকই, মানবে না কেন? নাহলে আমাদের মার্কেটে ঢুকতে দিব না। যারা কাস্টমার আসবে তারাও স্বাস্থ্যবিধি মেনে আসবে, তাহলে উভয়ের জন্য ভালো। এছাড়া লকডাউনের সময়টিতে মার্কেট শপিং মলে যেতে মুভমেন্ট পাস নেওয়ার কথা থাকলেও সবার কাছে যেন অপ্রয়োজনীয় বিধি। মুভমেন্ট পাস নেওয়ার কথা ছিল, নেওয়া পাস ছিল, কিন্তু আমার নাই। লকডাউন ক্ষেত্রে তো আসলে মার্কেটের ক্ষেত্রে এটা লাগে কি লাগে জানা নেই। দোকান মালিক সমিতি বলছে স্বাস্থ্যবিধি মানতে না পারলে দোকান বন্ধ রাখতে হবে। ঢাকার মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সাথে কথা বলেছি, উনি বলেছেন এখন থেকে রাত 9টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে, মার্কেট সমূহ খোলা রাখা যাবে। তবে মার্কেট ও শপিং মলের কারণে করোনা সংক্রমণ বাড়ার যে শঙ্কা, তা ক্রেতা বিক্রেতা উভয়ের সচেতনতার উপর নির্ভর করছে বলে মনে করেন মালিক সমিতি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে দোকান খোলায় যে যেভাবে পারছেন ঢুকছেন ঢাকায়। রাজধানী প্রবেশ মুখগুলোয় মানুষের ঢল, গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিও কম হচ্ছে না। এদিকে সর্বাত্মক লকডাউনে ঢাকায় বাস ছাড়া সব পরিবহনই চলছে দেদারসে। সর্বাত্মক লকডাউনের মধ্যেই খুলে গেল দোকানপাট, শপিং মল। তাই লকডাউনের আগে যারা ঢাকা ছেড়েছিলেন তারাই এখন যে যেভাবে পারছেন ফিরছেন ঢাকায়। রোববার সকাল থেকেই তাই গাবতলী, আবদুল্লাপুর সহ রাজধানীর প্রবেশ মুখগুলোতে ছিল ঢাকামুখী মানুষের চাপ। দোকানপাট খুলে দেয়ায় ঢাকায় ফিরতে হচ্ছে বলে জানান অনেকে। নিউ মার্কেটে জব করি, আজকে তো মার্কেট খোলা দিছে, গণপরিবহন খোলা নাই, রিক্সা দিয়ে ভেঙে ভেঙে আসতেছে আর কি। রিক্সা করে আমিন বাজার আসছে, আমিন বাজার থেকে হাইট, আবার এখানে সামনে কোন অবস্থা বলা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসছে আর কি। এ পর্যন্ত আসতে প্রায় 200 টাকার মতো খরচ হয়ে গেছে। সব মানুষ চলাচল করতেছে, মার্কেটে যাচ্ছে, বাজার করছে, কিন্তু গাড়ি যাচ্ছে না। রিক্সায় 3জন 4জন যাচ্ছে, আরো স্বাস্থ্যবিধি খুব খারাপ হচ্ছে। রাস্তায় গাড়ি পাচ্ছি না, হাইটে আসতেছি। এদিকে রাজধানীর সড়কে গণপরিবহন ছাড়া অন্য বাহনের চলাচল ছিল স্বাভাবিক সময়ের মতোই। দেদারসে চলছে সিএনজি, মোটর বাইক, প্রাইভেট কারেও চলছে যাত্রী পরিবহন। পুলিশ বলছে অন্য দিনের তুলনায় ঢাকায় বেশি মানুষ ঢুকছে, তাই রাস্তায় গাড়ির চাপ বেড়েছে যানজট। অন্যান্য দিনের তুলনায় আজকে লোকজন ঢাকায় বেশি ঢুকতেছে এবং বেশি হচ্ছে, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান খোলা হচ্ছে এবং অফিস, আদালত, ফ্যাক্টরি এগুলো তো আগে থেকেই খোলা ছিল। দ্যাটস ওয়াই আপনার অন্যান্য দিনের তুলনায় আজকে ঢাকার প্রবেশ এবং বের হওয়াটা একটু বেশি। সংশ্লিষ্টরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বাত্মক লকডাউনের সময় রাজধানীর অলিগলি ও সড়ক যেভাবে ঢিলেঢালা ভাব ছিল, এই শপিং মল ও দোকানপাট খোলার মধ্য দিয়ে সেই ঢিলেঢালা ভাব যদি আরও বেড়ে যায়, তাহলে এর মধ্য দিয়ে করোনার সংক্রমণ আরও অনেক বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতারের পর বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। এবার পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানালো পুলিশ। বাবরি মসজিদের নামে সৌদি আরব, কাতার ও আরব আমিরাত থেকে টাকা এনে উগ্র জঙ্গিবাদে উস্কানি দিতে ব্যবহারের কথাও জানানো হয়।
এদিকে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হেফাজতের তাণ্ডব, রিসোর্ট কাণ্ড সহ নানা ইস্যুতে আলোচনায় থাকা সংগঠনটির শীর্ষ নেতা মামুনুল হককে গ্রেফতারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার পুলিশ জানালো হেফাজতের যুগ্ম মহাসচিবের সাথে সংশ্লিষ্টতা রয়েছে পাকিস্তানি একটি জঙ্গি গোষ্ঠীর। রোববার ডিএমপি তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তার সাথে পাকিস্তানি একটা জঙ্গি গোষ্ঠীর সরাসরি জড়িত এবং সেটা লিয়াজু মেনটেন করতেন। এছাড়া ভারতের বাবরি মসজিদের নাম ভাঙিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নানাভাবে টাকা এনে ব্যবহার করেছিলেন নাশকতার উস্কানি দিতে। ভারত বিদ্বেষী মানুষের কাছ থেকে একটা ফান্ড কালেকশন করে বাচ্চা শিশুদেরকে উগ্রবাদ দিকে ঠেলে দিয়ে সে চেয়েছিল যে একটা সে ক্ষমতা যাবে। এদিকে রোববার দুপুরে রাজধানীর স্কুল প্রাঙ্গণে ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হেফাজতের জ্বালাও পোড়াও ও সহিংসতার ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে, কোনো গণগ্রেফতার হচ্ছে না। যারা অগ্নিসংযোগ করেছেন, যারা ভাঙচুর করেছেন, তাদের শাস্তি তাদের ভোগ করতেই হবে। তদন্তের মাধ্যমে আমরা সঠিক প্রমাণ পেয়েছি। ভিডিও ফুটেজে যাদেরকে আমরা দেখেছি তাদেরকে আমরা আইনের মুখোমুখি করছি, আমরা গণগ্রেফতারও করছি না। নৃশংসতায় জড়িতরা কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। শাতিলা শারমিন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার কখনো রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়োজিত সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে সম্পর্ক স্থাপন করতে নারীদের সাথে, তারপর ধর্ষণ, এমন 2 প্রতারককে আটক করেছে সিএমপি। ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। রাষ্ট্রীয় নিরাপত্তায় নিয়োজিত সংস্থার কর্মকর্তা পরিচয়ে এক পরিবারে গিয়ে হুমকি দিচ্ছেন অভিজিৎ ঘোষ নামের এই যুবক। অবশ্য তার আগে ওই যুবক নিজেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবেও পরিচয় দিয়েছিলেন। এমনকি তার বাবা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব বলেও পরিচয় দেন অভিজিৎ। পুলিশে এবং এসএসএফে এবং নৌ কমান্ডোতে সে টিকছে এবং সে ওখানে করতে চায় না, এই ধরনের অনেক ধরনের সে পরিচয় তার দিয়েছিল। মূলত মিথ্যা পরিচয়ে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সাথে সম্পর্ক স্থাপন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আটক করা হয় অভিজিৎ ঘোষ ও তার সহযোগী সত্যজিৎকে। অভিজিৎ অপর একজনকে হয়রানি করার জন্য নিজেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয়ে কোতোয়ালি থানায় গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে জিডিও করেছিলেন। এটা যখন জানাজানি হয়েছে, মেয়ে যখন বুঝতে পেরেছে সে ভুয়া পরিচয় বহন করছে, তখন মেয়ের বাবা তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছে। এক পর্যায়ে মেয়ের বাসায়ও সে গিয়ে তার বন্ধুসহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সে ফায়দা লোটার চেষ্টা করছে। মেয়েকে সে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে, তারই একটা অভিযোগে আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি। ধর্ষণের অভিযোগে এরই মধ্যে অভিজিতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। এছাড়া আরও কয়েকটি পরিবারের পক্ষ থেকে একই ধরনের অভিযোগ আসে পুলিশের কাছে। কমল দে, সামান্য উপাদান দিয়ে বানানো হচ্ছে অরেঞ্জ পাউডার ড্রিঙ্ক, নেই মান পরীক্ষার কোনো ব্যবস্থাও। আর এভাবেই 6 বছর ধরে ভেজাল 102টি পণ্য উৎপাদন করত সাউন্ড কেমিক্যাল অ্যান্ড ফুড প্রোডাক্টস নামে রাজধানীর একটি প্রতিষ্ঠান। র্যাব ও বিএসটি এর অভিযানে ধরা পড়ে এ চিত্র। এই ল্যাবের যে চিত্র আমরা দেখছি, যে এই ল্যাবে পরীক্ষা করার কোনো সিস্টেম নাই বা কোনো টেকনিশিয়ানও নাই, এবং যে রাসায়নিক দ্রব্য দিয়ে পরীক্ষা করা হয় সেগুলোর কোনো উপস্থিতি নাই। টয়লেটে রাখা হয়েছে মেয়াদোত্তীর্ণ নাইট্রিক, সাইট্রিক ও ফলিক অ্যাসিড। সেগুলো মিশিয়ে বানানো হচ্ছে অরেঞ্জ পাউডার ড্রিঙ্কস, গ্লুকোজ, বারবিকিউ ও কাবাব মশলা সহ 104টি পণ্য। এসব পণ্যে মেশানো হয় বিয়ে বাড়ি ও কাপড়ের রং। রাজধানীর মাতোয়াইলে সাউন্ড কেমিক্যাল অ্যান্ড ফুড প্রোডাক্ট কোম্পানিতে অভিযান চালিয়ে মেলে ভেজালের এমন মহা উৎসব। র্যাবের জেরার মুখে প্রতিষ্ঠানটির মালিক ভেজাল ও অনুমোদনহীন পণ্য উৎপাদনের দায় স্বীকার করেন। বিএসটিআই সহ সংশ্লিষ্টরা বলছেন, এসব পণ্য খেলে কিডনি সমস্যা, ক্যান্সারের মতো রোগ হতে পারে। ক্যালসিয়াম পাউডার ইউজ করছে, কোথাও কোনো উৎপাদন তথ্য বা এ ধরনের মেয়াদ উত্তীর্ণের তারিখ বা ব্যাচ এ সকল কোনো তথ্যই উল্লেখ করা নাই। অভিযান শেষে প্রতিষ্ঠানটির মালিককে 5 লাখ টাকা জরিমানার পাশাপাশি জব্দ করা হয় মেয়াদ উত্তীর্ণ পণ্য। মেয়াদ উত্তীর্ণ জিনিস ইউজ করে তারা সফট ড্রিঙ্কস, গ্লুকোজ সহ নানাবিধ কিন্তু খাদ্যদ্রব্য তৈরি, বন্টন, বাজারজাতকরণ এবং মজুদের সাথে তারা দীর্ঘদিন ধরে যুক্ত আছে। 4 মাস আগে তাকে একবার একই অপরাধে প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আফজার হোসেন। এবার মধ্যবিত্তদেরও ত্রাণ সহযোগিতার আওতায় আনলো সরকার। খাদ্য সংকটে থাকা যে কেউ 333-তে কল দিলেই তার ঠিকানায় পৌঁছে যাবে খাবার। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রায় 8 কোটি মানুষকে সরকারি সহযোগিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা সামাল দিতে না দিতে দ্বিতীয় ঢেউয়ের লকডাউনে আবারও ছন্দপতন হয়েছে খেটে খাওয়া মানুষের জীবনে। দিনমজুর, ছোট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক কিংবা ভাসমান মানুষরা রয়েছেন এই তালিকায়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের তথ্য বলছে, গত বছরের তুলনায় এবার খাদ্য সংকট ও ত্রাণের চাহিদার তীব্রতা কম। এরপরও মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায় সেজন্য 121 কোটি টাকা বরাদ্দ করেছে ত্রাণ মন্ত্রণালয়, যার মধ্যে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় 2.5 লাখ এবং সিটি কর্পোরেশনে বরাদ্দ দেওয়া হয়েছে 7 লাখ টাকা করে। এর বাইরে ভিজিএফ থেকে 1 কোটি পরিবারকে দেওয়া হবে 500 টাকা করে। 20 রোজার মধ্যেই সব সুবিধা পৌঁছে যাবে মানুষের দোরগোড়ায়। ওএমএসের 50 লক্ষ পরিবারের চাল মাঠে চলে গেছে, ভিজিটিটা চলমান আছে। আর মাননীয় প্রধানমন্ত্রী যেটা ঘোষণা দিয়েছেন, এটা খুব দ্রুত এটা 36 লক্ষ পরিবারের কাছে অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে। যে 36 লক্ষ পরিবারকে গতবার সাকসেসফুলি দেওয়া হয়েছে, তাদেরকে এবারে বরাদ্দটা দেওয়া হবে। অর্থনীতিবিদরা বলছেন, সহায়তার পরিমাণ কম হলেও দুর্যোগকালীন মুহূর্তে এই অর্থ মানুষকে বাঁচতে শক্তি যোগাবে। আলটিমেটলি এগুলো, এই সহযোগিতাগুলো তো সমাধান না। সমাধান হচ্ছে যে করোনা আমাদের সহজে ছেড়ে যেহেতু যাচ্ছে না, এই সাধারণ মানুষগুলোর কথা ভেবে তাদের জীবিকাটা ঠিক রেখে জীবনের হুমকি কমানোর দিকে কি করণীয় সেইভাবে আমাদেরকে প্ল্যান করতে হবে। ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 2রা মে দরিদ্র মানুষের জন্য আরও 572 কোটি টাকা দেবে সরকার। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে আবারও অস্থির হয়ে উঠেছে দেশের ভোজ্য তেল এবং চিনির বাজার। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ভোজ্য তেলে 3 টাকা এবং চিনিতে 1 টাকা করে বেড়ে গেছে। তবে ক্রেতা না থাকায় কমেছে আদা, রসুন, পেঁয়াজ এবং ডাল ও ছোলার দাম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র 2 সপ্তাহের বিরতি দিয়ে আবারও চট্টগ্রামের খাতুনগঞ্জে বাড়তে শুরু করেছে ভোজ্য তেলের বাজার। মিল থেকে পর্যাপ্ত সরবরাহ নেই, এই অজুহাতে প্রতিদিনই বাড়ছে ভোজ্য তেলের দাম। গত 3 দিনে প্রতিমণ ভোজ্য তেলের দাম বেড়েছে 100 টাকার বেশি। সুপার ছিল 4250 টাকা, এখন চলতেছে 4350 টাকা। প্রতি ফার্মে 100 টাকা বেড়ে গেছে। ভোজ্য তেলের মতো চিনির বাজারও অস্থির। প্রতিমণ চিনিতে একদিনে 30 টাকা বেড়ে পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 2360 টাকা দরে। সরবরাহ যদি স্বাভাবিক থাকে তাহলে চিনির দাম আসলে এত বাড়ার কথা ছিল না, কিন্তু কয়েকটা মিল সরবরাহ স্বাভাবিক রাখতেছে না, আর আন্তর্জাতিক বাজারে একটু বাড়তি। তবে রমজানের মধ্যবর্তী সময়ে এসে কমেছে ছোলাসহ সব ধরনের ডালের দাম। গত সপ্তাহে যেই ছোলা আমরা বিক্রি করেছিলাম 57-58 টাকা, সেই ছোলা এখন বিক্রি হচ্ছে আপনার 54-55 টাকা। যে মুগ ডাল বিক্রি হয়েছিল 20-22 টাকা, সেটা বিক্রি হচ্ছে এখন 18 টাকা। লকডাউনের মাঝেও আদা, রসুন এবং পেঁয়াজের বাজার পরিপূর্ণ, যে কারণে দামও নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। রসুন ছিল 95 থেকে 96, এটা এখন 92 থেকে 91। আর আদা হচ্ছে আপনার 60 টাকা ছিল, ইন্ডিয়ান আদাটা, এটা আজকে হচ্ছে 55 টাকা। বিগত বছরগুলোতে রোজার শুরুতে প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি করা হলো, এবার তার কিছুই নাই। কমল দে। আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়, দেখা দিয়েছে শয্যা ও ওষুধ সংকট। চিকিৎসা দিতেই হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রচণ্ড গরম ও আবহাওয়াজনিত কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। গত কয়েকদিন ধরেই কয়েকটি এলাকায় ডায়রিয়া যেন নিয়ন্ত্রণহীন। অসুস্থ হয়ে প্রতিদিন হাসপাতালে ছুটছেন নানা বয়সী মানুষ। বেড সংকটে মেঝেতে রেখেই চলছে চিকিৎসা। নোংরা হচ্ছে পরিবেশ। স্বাভাবিকের তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ওষুধ সংকট। এ নিয়ে রোগীদেরও রয়েছে ক্ষোভ। একটা ওষুধও দেয় না, কিছু দেয় না। বলাইতে পারে একটা মানুষ, বলাইলে সারা দেয় না, সিস্টারের তো বাইরে না। নার্সের ডাকলে নার্সের আসে না। স্যালাইন দিয়েছে, ইনজেকশন দিয়েছে, দিয়ে দেন না, খরচা টাকা দেন। ভোলায় গত 1 সপ্তাহে আক্রান্ত হয়েছেন প্রায় 3000।
সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছেন প্রায় 400 রোগী। একইভাবে মাদারীপুর ও পটুয়াখালীতেও ভয়াবহ রূপ নিয়েছে ডায়রিয়া পরিস্থিতি। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। স্বাস্থ্যকর্মীদেরও অনেক আছে, শর্ট আছে, যে কারণে রোগীরা অনেক কষ্ট পাচ্ছে। আর অনেক সময় আমরা অনেক ঔষধ রোগীদেরকে কিনতেও দিতেছি, পর্যাপ্ত পরিমাণে ঔষধ দিতে পারতেছি না। অতি গরম পড়লেও কিন্তু এই ধরনের জীবাণুর একটা প্রাদুর্ভাব ঘটে আর কি। তো এই সময় এমন আমাদের দেশে ডায়রিয়ার প্রকোপটা এই সময় আর শীতকালে একটু বেশি থাকে আর কি। এই অবস্থায় বিশুদ্ধ পানি পান ও বাসি খাবার পরিহার করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সাবিত সারওয়ার, সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। করোনার থাবায় বিপর্যস্ত ভারতে হাসপাতালগুলোতে উদ্বেগজনক হারে বাড়ছে কোভিড রোগীর সংখ্যা। একই সঙ্গে বাড়ছে অক্সিজেন ও শয্যার জন্য আহাজারি। দেশটিতে একদিনে রেকর্ড 3.5 লাখ শনাক্ত হয়েছে। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে কলকাতা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় বিশেষায়িত হাসপাতাল, পিজি হাসপাতাল, SSKM হাসপাতাল নামেই পরিচিত। এই হাসপাতালটিতে রয়েছে বিশেষায়িত কোভিড পরিষেবা কেন্দ্র। আর এখানেই প্রতিদিন অসংখ্য রোগী আসছেন, যারা অনেকেই বলছেন যে অক্সিজেনের সংকট রয়েছে। যদিও রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সম্প্রতি যে অক্সিজেনের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস মিটিয়ে কিছু ক্ষেত্রে গতকাল থেকেই অক্সিজেন পরিষেবা স্বাভাবিক করার কথা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। একটি জরিপ বলছে প্রতি 4 জন কোভিড টেস্ট করতে এসে একজন কোভিড শনাক্ত হচ্ছেন। এবং ICMR সূত্র মতে কোভিড আক্রান্তদের প্রথম যেটি উপসর্গ সেটি তীব্র শ্বাসকষ্ট, আর সেখানেই প্রয়োজন হয়ে পড়ছে অক্সিজেনের। রাজ্য এবং কেন্দ্র প্রয়োজনভাবে মজুত করা অক্সিজেন তারা সেরকম এই মুহূর্তে মজুতদার কাছ থেকে জোর করে বাইরে বের করছেন। ঠিক সেরকমভাবে গতকাল থেকে কেন্দ্রীয় সরকার অক্সিজেনের ওপর থেকে 12% আমদানি শুল্ক প্রত্যাহার করাতে খানিকটা অক্সিজেনের দামও কিন্তু স্বাভাবিক হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলে এই অতিমারি রোকবার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তবুও দিন শেষে একটি অভিযোগ আসছে, চলমান বিধানসভা নির্বাচনে যেভাবে রাজনৈতিক দলগুলো এই কোভিড বিধিকে উপেক্ষা করে প্রচারণা চালিয়েছেন, তাতে এই ভারতের চলমান যে মহা বিপর্যয় সেটি এই ভোটকালীন সময় পার হওয়ার পর আরও কিন্তু ভয়াবহ অবস্থা নেবে, এমনটি আশঙ্কা করছেন এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। কলকাতার SSKM হাসপাতাল থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।